প্রীতমের দিকে তাকিয়ে প্রেরণা বলে, চল আমার সাথে। আপু প্রণ, ওর জ্ঞান ফিরতে ঢের দেরি, আগের কাজ আগে। এক পলক ইরফানের দিকে তাকায় প্রেরণা, তবে মুখে কিছুই বলল না। ঋতু ইরফানকে নিয়ে যাওয়ার পরেও ঘন্টা খানেক আহাজারি করেছে স্বামীর বুকে মাথা ঠেকিয়ে, ভাসুরের কাছে গিয়ে তোড়পেছে। আপনাদের কত টাকা? কয়েকজন পুলিশ কিনতে পারছেন না? এ কেমন নির্লিপ্ততা আপনাদের? এত স্বচ্ছতা দিয়ে কি হবে? আমার ছেলেকে ছাড়িয়ে আনেন, নয়তো আপনাদের ওই বেহুদা টাকায় কেনা পানিও আমি স্পর্শ করব না। স্বামীন বোঝাতে পারল না ভাই আর ভাইয়ের বউকে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে যে সবটা চাইলেও হুট করে ঠিক হবে না। একটা আলোচিত ইস্যু হয়ে গিয়েছে এটা ইতিমধ্যেই, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ছড়িয়ে যাবে সর্বত্র। পরিস্থিতি কতটুকু থাকবে ইরফানের পক্ষে? আজকে ইরফানের আদেও কোনো দোষ ছিল? ওই পরিস্থিতিতে প্রীতম কি এটা করতো না? ইহান কি করতো না? স্বামীন কি এটাই করতো না? যে কোনো পুরুষ এটাই করতো না? করতো তো। থানায় একটা সেলেই ইরফানকে একা রাখা হয়েছে, এটা অবশ্য ইহানের অনুরোধে। বাইরের ক্রিমিনালদের সাথে রাখলে আবার কখন না কখন কোনো বিষয় নিয়ে তাদের ওপর চড়াও হয়। তার মাথা খারাপ ছোট ভাই, তাই এটা করেছে ইহান। ইরফানের সাথে এসেছে ইহান আর ইসমাম মির্জা। পুলিশ কাস্টাডিতে যাওয়ার পর থেকে ইরফান চুপ হয়ে আছে, মুখটা শুকনো, চূড়ান্ত পর্যায়ের অসহায় এক নাদান শিশু লাগছে। ইহানের বড্ড মায়া হচ্ছে ভাইকে দেখে এখন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবি কিছু? ইরফান নিশ্চুপ। ভাইয়ের হাতের ওপর হাত রাখলো ওকে বোঝাতে ইহান। চিন্তা করিস না, প্রণ ঠিক থাকবে। আমি ওকে তালাক দেব না দাদান। এবার একটু বেশিই মায়া লাগলো ইহানের, গম্ভীর হয়ে বলল, কেন গিয়েছিলে আজ ওখানে? প্রেরণা আপুর কাছে। কেন? ওই তোমার বড় বাবা বললো না, ভদ্রতা বজায় রেখে পরিস্থিতি সামলাতে। কোন অপরাধ করেছি গিয়ে? না, বেশ করেছিস। শেলের লোহার শিকের মধ্য থেকে হাত বাড়িয়ে ভাইয়ের পিঠ চাপড়ায় ইহান। ইসমাম দুই ভাইয়ের কথাবার্তা শোনে। ইহা এমন একটা দমবন্ধ করা পরিস্থিতিতেও এরা এখন কি শান্ত। সে বলল, তুই খাবি কিছু ইরফান? একটা ডাব এনে দেব? বিরক্ত হয় ইরফান। এই ছোট বাবা, এখন এত আদর দেখিও না তো। তখন তো 3 ভাই কুলু পেটে দাঁড়িয়েছিলে মুখে, আমাকে হিড়হিড় করে টানতে টানতে আনলো। ইসমাম আনবে না? একজনকে 22 কোপ দিয়েছো তুমি। তাও তো মরলো না শালা। চোয়াল শক্ত হয় ইরফানের। ইহান নির্নিমেষ দেখছে ভাইকে। খানিক বাদে ইরফান মাথা তুলে দাদানকে বলল, ওর খবরটা একটু জেনে আসো। জেনেছি, জ্ঞান ফেরেনি। লম্বা শ্বাস ফেলে ইরফান বলে, কমপক্ষে 5-7 বছরের সাজা তো। পরিস্থিতি বিবেচনায় বাড়তে কমতে পারে, উকিল ধরবো। শান্ত স্বরে আওড়ায় ইহান। ইরফান বলে, হলেও অসুবিধা নাই, এটা কোনো ব্যাপার না, দেখতে দেখতে কেটে যাবে। ম্ল্যান হাসে ইহান। তারপর কি করবি? বেরিয়েই আমার প্রথম কাজ হবে ওকে তুলে আনা। রাদিফের নামে ধর্ষণের চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলা হয়েছে। থানা প্রাঙ্গণে রাজ্যের ভিড়, সাংবাদিকদের ভিড় ছিল হসপিটালের সামনেও। ওখানকার সাংবাদিকদের ইয়াসার মির্জা সামলেছে। বর্তমান এসপি নিতান্তই ভদ্রলোক। তিনি প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের পাঠিয়েছে ওসির কাছে। ওসি রন হিমশিম খাচ্ছে। থানার সামনে বিশাল জটলা। ছাত্র শ্রেণীর ছেলেমেয়েরা উত্তেজিত। জানা গেল এরা কেউ কেউ ছায়ানটের সদস্য, কেউ মহিলা কলেজের শিক্ষার্থী। আন্দোলন করছে ইরফান মির্জার অপরাধ মওকুফের জন্যে। নিতান্তই বাচ্চা বাচ্চা দেখতে ছেলে মেয়েগুলো। ওসি ওদেরকে সামলাতে চাইল কোমল পন্থায়। চড়াও হলো না ওদের ওপর, বুঝিয়ে বলল থানা প্রাঙ্গণ ছাড়তে। কয়েক ঘন্টার মাথায় ওরা থানা প্রাঙ্গণ ছেড়ে জমায়েত হলো লোকমঞ্চের কাছে। কাঠফাটা রোদ্দুরে এক একটি বিভিন্ন বয়সী মেয়ে শিশু ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ালো। ছায়ানটের বিভিন্ন সদস্য যে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে জমায়েত হলো লোকমঞ্চের কাছে। সাংবাদিক ছুটে গেল ওদের কাছে। এটি একটি মানবিক ইস্যু। ছুটে এলো 34টি চ্যানেলের চিফ রিপোর্টার। উদ্দেশ্য এই ইরফান মির্জা ইস্যুকে কেন্দ্র করে যার যার চ্যানেলের টিআরপি বাড়িয়ে নেওয়া। সব থেকে ভালো লাগার দৃশ্য ছিল যখন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার 162 জন প্রতিবন্ধী মেয়ে শিশু এসে খোলা মঞ্চে দাঁড়িয়ে নীরব আন্দোলনের সাথ দিল। তাদের হাতে ফেস্টুন, ব্যানার, তাতে লিস্ট দেওয়া আছে এবছর
যে এবছর কয়েকজন প্রতিবন্ধী মেয়ে শিশু নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের নাম। এটা ছিল মির্জাদের পক্ষের উকিলের একটা মনস্তাত্ত্বিক চাল। উদ্দেশ্য এই ইস্যুটাকে একটি জাতীয় রূপ দিয়ে জনগণের নীরব সমর্থন আদায় করা। হলেও তাই, বেশ কিছু সময়ের মধ্যেই ফলাও হয়ে গিয়েছে বিষয়টা। ভিড় ঠেলে ভাইয়ের হাত ধরে প্রেরণা থানার পুরনো দালানের সামনে এসেই থামল। প্রণবী তখনও অচেতন ছিল। বেশ কিছুক্ষণ আগে জেনেছে প্রেরণা ওখানে মির্জা পরিবারের সবাই আছে। প্রীতম উসখুস করছে, বোনের দিকে তাকাচ্ছে আর চোখে। প্রেরণার মুখভঙ্গি গম্ভীর। প্রীতম আস্তে ধীরে বলল, যাবে ছেলে? প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, চল। এক দুপুর ইহান উকিলের সাথে থেকে এসে ভাইয়ের কাছে ঝিমুচ্ছে। এতক্ষণ ধরে থাকার জন্য খসাতে হয়েছে টাকা। ইয়াসা মির্জা আর ইসমাম মির্জা এখন উকিলের সাথে। উকিল পরামর্শ দিয়েছিল বাদী বিবাদী বসে শুরুতেই বিষয়টি নিয়ে মধ্যস্থতা করে নেওয়া। মির্জাদের পক্ষের কেউ মানেনি, মধ্যস্থতা হয় না, ধর্ষকের সাথে কোনো মধ্যস্থতা নয়। এতে যদি তাদের ছেলেকে ছাড়ানো না যায় তবে তাই হোক। তবে দুপক্ষের উকিল নেমেছে কোমর বেঁধে। প্রেরণা আর প্রীতমকে দেখে ইহান উঠে দাঁড়ায়। প্রেরণা লোকটাকে দেখলো। পরিচয়ের প্রথম দিন থেকে এভাবেই ভাই বোনের সাথেই দেখছে লোকটাকে। একটু সামান্য মায়া হয় প্রেরণার। ইহান ওকে আর প্রীতমকে দেখেই অস্থির হয়ে বলল, প্রণর কি অবস্থা? 3টার পর আর খোঁজ নিতে পারিনি। ওকে সেডেটিভ দিয়ে রাখা হয়েছে। শান্ত স্বরে আওড়ায় প্রেরণা। ইরফান শান্ত চোখে প্রেরণা প্রীতমকে দেখল। প্রীতম ওর দিকে এক পলক চোরা চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে ইহানকে বলল, উকিল কি বলেছে? যথেষ্ট তৎপর। কাল কেসের প্রথম শুনানি। ফরেনসিক রিপোর্ট ল্যাবে আছে। ইহান ঘুরে ভাইকে এক পলক দেখে প্রীতম প্রেরণাকে বলল, কথা বলবেন ওর সাথে? একজন একজন করে কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। প্রীতম দাঁড়িয়ে থাকে। প্রেরণা ইহানের সাথে বেরোয় সেল থেকে। বাইরে এসে দাঁড়ায় যেখানে দুজন সেন্ট্রি দাঁড়িয়ে আছে। প্রীতম এগিয়ে যায়। ইরফান নির্নিমেষ তাকিয়ে আছে। হঠাৎ করে ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে। সে চেষ্টা সফল হয় না। প্রীতমের চুল উস্কো খুস্কো, হাত দিয়ে সেগুলো আরো এলোমেলো করে দিয়ে নীরের ঠান্ডা স্বরে বলল, ভালো আর হলি না। তাহলে তোর পপুলারিটি কমে যাবে। প্রীতম কিছুক্ষণ তাকিয়ে দেখলো ওকে, পরপর বলল, আমার হাত থেকে ছুরিটা নেওয়ার জন্য অমন করছিলি কেন? সবার হাত নোংরা করে লাভ কি? তাতে তোর কি? আমার বোন কাঁদতো, তার বিফ আর প্রীতমের জেল হলে। এবার সামান্য হাসে প্রীতম। মাথার চুলগুলোকে খামচে ধরে একটা লম্বা শ্বাস ফেলে বলল, বুঝতে পারছি না তোকে শালা। বুঝতে পারলে কি করবি? তোর বোন দিবি? প্রীতম চুপচাপ তাকিয়ে থাকে। ইরফান হেসে ফেলে, বলে, যা যা, আর সামাজিকতা দেখাতে এখানে থাকতে হবে না। ইনুয়ার প্রণর খেয়াল রাখ। খানিক বাদে প্রীতম বেরিয়ে এলে প্রেরণা ঢুকলো ভেতরে। ইরফান ওকেও দেখতে লাগলো। প্রেরণার মুখভঙ্গি শান্ত। এগিয়ে গিয়ে কিছুটা দূরেই দাঁড়িয়ে দেখতে লাগলো ইরফানকে। ইরফানকে লাগছে উদ্ভ্রান্তের ন্যায়। শ্যামলা হলেও ছেলেটার চেহারা ভীষণ সুন্দর। প্রেরণা এইমাত্র খেয়াল করলো। আগে কখনো সেভাবে ওর দিকে তাকায়নি মনোযোগ দিয়ে। একটা ইনোসেন্ট ব্যাপার আছে ইরফানের চেহারায়। ইরফান প্রেরণাকে একটা স্নিগ্ধ হাসি উপহার দেয়। প্রেরণা বলে ওঠে, এই 14 শিকের লক আপ সম্ভবত তোমার পছন্দের জায়গা। ইরফানও কথার জবাব না দিয়ে বলে, আমার বউ কেমন আছে? প্রেরণা কয়েক পলক চুপ থেকে বলে, তোমার বউয়ের কথা জানি না, প্রণমী ঠিক আছে, খবর নিয়েছি, যাবো এখন ওর কাছেই। ফিচেল হাসে ইরফান। প্রেরণা বলে, কেন গিয়েছিলে আজ? হাত চাইতে প্রণর। সহজ সরল স্বীকারোক্তি। প্রেরণা প্রসঙ্গ পাল্টে বলে, তোমাদের পক্ষের উকিল শুনেছি দুর্দান্ত, আশা করছি ভালো কিছু হবে। ভালো কিছু হলে আপনার কি? কিছুই না, মির্জা ফ্যামিলি আমার কাছে বড্ড মায়াময়। ভালো লাগবে তোরা দুশ্চিন্তা মুক্ত হলে। ইরফান চুপ হয়ে যায়। প্রেরণা খুঁটিয়ে খুঁটিয়ে ইরফানকে দেখে বলে, খেয়েছো কিছু? মাথা নাড়ায় ইরফান। খাবে কিছু? প্যাকেটজাত খাবার দিতে পারবো সম্ভবত, বলো কি খাবে? 1 প্যাকেট সিগারেট হলে ভালো হতো। প্রেরণা তাকিয়ে রয়। ইরফানও কিছু মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে, বলে,
বেয়াদবি নিবেন না, যারা এটা খায় না তারা বুঝবে না এটা ঠিক কি। দাদানকে বলতে লজ্জা লাগে, তাই আপনাকে বললাম। আর আপনি তো জানতে চাইলেন কি খাবো, তো সত্যিটা বললাম। প্রেরণা বুঝে যায় এই ছেলে এমনই। এত এত অস্থিরতার মধ্যে তার হঠাৎ খানিকটা হাসি পায়, তবে সে হাসে না, বরং চোখ মুখ কঠিন করে কপাল কুঁচকে বলে, ভালো হও। ভালো হলে বোন দেবেন? তৎক্ষণাৎ প্রশ্ন করে বসে ইরফান। প্রেরণা বলে, কখনোই না, আমার বোনকে আমি খুব ভালো বিয়ে দিব। ইরফান চুপ হয়ে যায়। প্রেরণা আর কথা না বাড়িয়ে বলে, আসছি, কাল আসবো কোর্টে। কেন আসবেন? আত্মীয় সামাজিকতা রক্ষায়। বাবা, কোর্টে শুনানিতে যাবেন? আপনি বড্ড সামাজিক লোক। প্রেরণা জবাব না দিয়ে বেরোয় এবং সত্যি সত্যি প্রেরণা এক প্যাকেট সিগারেট কিনে এক কনস্টেবলের পকেটে 1000 টাকার চকচকে নোট রেখে বলে দেয়, ইরফান মির্জাকে দেবেন। এই অদ্ভুত কাজটা প্রেরণা কেন করলো সে জানে না, কোনো খেয়ালে করলো বুঝতে পারলো না। কাজটা করে বোকা বোকা মুখ করে থানা প্রাঙ্গণে নামলো। প্রীতম ইহান ছিল ওসির রুমে। বেরিয়ে এসে প্রেরণার সাথে দেখা হয়। খবর এসেছে প্রণবীর জ্ঞান ফিরেছে, তারা সেখানে যাবে। এটাও একটা ট্রিক, ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ট্রিকটা খুব চলে। লোকে বলে মানুষ আইনের ঊর্ধ্বে নয়, তবে এই আইন লোহার মতো, আগুন দিয়ে ঠিকই মন মতো বাঁকানো যায়। একটু আগুন দরকার, মিডিয়া হবে সেই আগুন। কথাগুলো বলে ফিচেল হাসলো যুবক লোকটা। ঠিক যুবক নয়, বয়স 30-31, সুদর্শন শরীরটাকে বাঁধিয়ে রেখেছে, তাই যুবক লাগছে। স্বামী নিয়াসার মির্জা আর ইলহাম মির্জা মনোযোগী দৃষ্টিতে ছেলেটাকে দেখছে। তাদের সামনে সফেদ শার্ট পরে যে বসে আছে সে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ, ডিফেন্স প্রসিকিউটর। নামের মতোই চলচলে তার কেরিয়ার। গলার কাছে টাইয়ের নটটা খানিক ঢেলা করেই নড়ে চড়ে বসলো। অতি বিনয়ী হাসি হেসেই শামিন আর ইলহামের দিকে কফির মগ দুটো এগিয়ে দিয়েই বলল, কানাডায় 2044-এ ইউএসবি গ্রুপের একটা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে পা হারায় এলিন নামের 12 বছরের একটি এতিম শিশু। হাইকিং করতে গিয়ে বরফের পাহাড় থেকে পিছলে পড়ে ট্রাকের সামনে পড়েছে। ইন্ডাস্ট্রির মালিক মামলায় জিতে যায় ক্ষমতার জোরে। অবশ্য তার ড্রাইভারের কোনো দোষ ছিল না, কোনো ধরনের জরিমানা দিতে হয়নি তাদের। পরে 2048-এ কেসটা রিওপেন হয় আমার এক বন্ধুর প্রচেষ্টায়। হাতে কোনো তথ্য প্রমাণ নেই, কিচ্ছু নেই। তবু আমার বন্ধু অ্যান্থনি কেসটা জিতেছিল কিভাবে জানেন? কিভাবে? একটা ভিডিওগ্রাফি। পঙ্গু এলিন ফার্নান্দেজের সকাল থেকে সন্ধ্যা অবধি নিত্যদিনকার কর্মসূচির ভিডিও ধারণ করে আদালতে পেশ করা হয়েছিল শুধুমাত্র। ব্যাস, কান্ট্রির পিপল একজোট হয়ে এক চুটকিতে এলিনের ন্যায় বিচার পাইয়ে দিল। আদালত চাপে পড়ল, আইন চাপে পড়ল, নিয়ম চাপে পড়ল। তাই লজিকের পাশাপাশি সিম্প্যাথি, এই টার্মটা আমি আইন পেশায় আমার সিক্রেট ট্রিক হিসেবে ফলো করেছি। আশা করি বুঝতে পারছেন। অলরেডি শহরের মিছিল নেমেছে আপনাদের ছেলের নিঃশর্ত মুক্তির দাবিতে। কিন্তু এটা তো পসিবল না। জি, পসিবল না, তবে আপনাদের অনেকটা সাহায্য করবে। কিভাবে? দেখে নেবেন, আর আমি তো আছি। উজ্জ্বল ছেলেটা খুবই শান্ত স্বভাবের, বুদ্ধিমান। শামিন শুনেছে ছেলেটার সাথে কথা বলে উদ্বিগ্নতা কমেছে কিছুটা। ইলহাম ব্যস্ত হলো। ভাইয়া চলো উঠি, থানায় একটা ঘুড়ি দিয়ে হাসপাতালে যাব। শামিন উজ্জ্বলকে বলল, আগে কখনো দেখিনি তোমাকে, তবে তোমার দাদু নিজাম মোহাম্মদ আমার কেসের প্রসিকিউটর ছিলেন, তিনি ছাড়িয়েছেন আমাকে। জি, দাদুর মুখে আপনাদের কথা প্রায়ই শুনতাম, ইনফ্যাক্ট এখনো শুনি। মাঝখানে লন্ডনে ছিলে শুনেছি। উজ্জ্বল হাসলো। সাইকোলজি নিয়ে পড়েছি ওখানে। সাইকোলজি? জি, আমার ডিগ্রি আছে। আমি একজন কনসালটেন্ট। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ছেলেটার দিকে। ভীষণ মেধাবী ছেলেটা, কথাবার্তার ভঙ্গি যথেষ্ট স্মার্ট। ছেলেটার সাথে কথা বলে শামিন স্বস্তি পায়। নিশ্চয়ই কিছু একটা করতে পারে এই পরিস্থিতিতে কৌতূহল জাগলেও উঠে দাঁড়ায় সে। তাদের এখন থানায় যেতে হবে। তীব্র মেডিসিনের ঘ্রাণ নাকে যেতেই নিজের অবস্থান সম্পর্কে ধারণা পেয়ে যায় মেয়েটা। আশ্চর্য হলেও টের পায় শরীরে যন্ত্রণার ছিটে ফোটাও নেই। কেমন অস্বাভাবিক শীতলতা পা থেকে মাথায়, তবে স্নায়ুতে চলছিল তাণ্ডব লীলা।
ডক্টররা দিতে পারেনি সেখানে মেডিসিন। ছোটবেলায় একটা ঘরে সে খেলছিল, এক লোক এসে দুহাতের 10 আঙ্গুল দিয়ে ছোট নরম শরীরে আঘাত দিয়ে বলেছিল, আরে আরে আদর করছি তো। গতকালের ঘটনা ভুলে গিয়ে প্রণমী 6 বছর বয়সের সেই দুঃসহ দিনটাকেই যেন দেখছিল চোখের সামনে। জ্ঞান ফেরার পর থেকেই নির্বিকার সে চুপচাপ শুয়েছিল। নার্স এসে টেনে উঠিয়ে বসিয়ে বলল, খেতে হবে ডিয়ার। আচ্ছা, শুনলাম তুমি খুদে গানরাজের অডিশনে টিকেছো। আমরা তবে একজন ভবিষ্যৎ সিঙ্গারের সেবা করছি। এক ঘোরের রাজ্য থেকে নামলো প্রণব। হঠাৎ করেই ডান হাতের আঙ্গুল দুটোই চলুনি অনুভূত হয়, যে আঙ্গুল দুটো সম্ভবত পুড়েছে। কক্ষ জুড়ে এক নিদারুণ নিস্তব্ধতা। তবুও প্রণমী টের পায় তাকে ঘিরে অসংখ্য মানুষ উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের বিভিন্ন স্থানে। প্রণমী বুঝতে পারে তার নরম চরণ নেই। ইনু, শেহা, ইনশিরাহ এক কোণে দাঁড়িয়েছিল চুপচাপ। ইনশিরাহ আর শেহা বিকালেই এসেছে। আলোবার পড়ে গিয়েছে থানায়। পালা করে প্রত্যেকেই ছোটাছুটি করছে থানাতে তাদের ছেলেদের দেখার জন্যে। শুধু চায়নি ঋতু, সে মাথায় হাত দিয়ে বসে আছে সোফাতে। তারই পাশে মিস জেনি, ইসমাবু শুদ্ধ সেখানে। ইনু দরজা দেখছে বারবার, কখন প্রেরণা আপু আসবে। এর মাঝে এই মেয়ে উত্তেজিত হয়ে পড়লে সে কিভাবে সামলাবে? প্রণমী উত্তেজিত হয় না, তার মুখে কোনো ভাব নেই। প্রেরণা প্রীতম আসে ইহান, তাজওয়ার, মির্জার সাথে। ত্রস্ত পায়ে প্রেরণা হাঁপাতে হাঁপাতে ছুটে গেল বোনের কাছে। দুহাতে বোনের গাল দুটো ধরে নিজেকে শত চেষ্টা করেও সামলাতে ব্যর্থ প্রেরণা। ডাক্তারের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেঁদে ওঠে ওর সামনে। প্রীতম গিয়ে আপুর মুখ চেপে ধরে সরিয়ে নিয়ে স্বাভাবিক গলায় প্রণকে বলে, খাবি কিছু প্রণব? প্রণবীর কান্না নয়, হাসি পাচ্ছে। সে হাসলো সামান্য। কক্ষে থাকা প্রত্যেকটি ব্যক্তি মুখ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগে সবাই যেমনটা পরিকল্পনা করে রেখেছিল সেই অনুযায়ী ইসমাম বলে ওঠে, ইসমাম, প্রণমী আম্মু, জানোয়ারটা তুমি ছাড়াও আরো অনেকের সাথে বেয়াদবি করেছে। সবাই মিলে কমপ্লেন তুলেছে আজ। তোমার মতো আরো অনেকের সাথে হয়েছে বেয়াদবি। প্রণবী ছোট বাচ্চা নয়, বুঝে যায়। সবাই ভাবতে শুরু করেছে প্রণবী মনোকষ্টে আছে, তার সাথেই কেন এসব হয়। এই কথাটা মাথায় ঢুকিয়ে রেখে প্রণবী পাগলামি শুরু করবে আবারও। ইসমামের কথার জবাবে প্রণবী কিছু বলল না। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসে তার নিজের জন্য নয়, শুধু কষ্ট হচ্ছে আপুর জন্য। প্রণবী টের পায় তার অপরাধ বোধ হচ্ছে। নিজের জীবনের সমস্ত গ্লানি পাশে সরিয়ে রেখে শুধু আপুর সামনে অপরাধ বোধ হচ্ছে তার। এতক্ষণে নিষ্প্রভা ভেঙে প্রণবীর স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আপু। ঝাঁপিয়ে পড়ে প্রেরণা, বোনকে আগলে নিয়ে দোকানে পাগলের মতো চুমু খায়। এই তো আমি। রাগ করেছো? অমন প্রশ্নে প্রেরণার বুকটা জ্বলে পুড়ে ওঠে। বোনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে কাঁদা ব্যতীত আর কোনো কথা সে খুঁজে পায় না। এইবার দু চোখের পানি ছেড়ে দেয় প্রণমী। ওর অকস্মাৎ আর্তনাদে চমকে ওঠে প্রত্যেকটি মানুষ। কক্ষ গুমট করা ভারী কান্নার মাঝখানে মেয়েটা কোনো মতে বলল, আপু, আমি একটুও মরতে চাই না, একটুও না, আমি বাঁচতে চাই। প্রীতম গিয়ে বোনকে ধরল। প্রণমী চেঁচাতে থাকে, ভাইয়া, আমি মরতে চাই না। প্রেরণা বোনকে জড়িয়ে রেখেই আশেপাশে তাকায়। ইহার বাইরের ঘর থেকে ছুটে আসে, সকলেই ছুটে আসে। এর মাঝে শামিন, ইলহাম, আলো, পরিও আসে থানা থেকে। কি হচ্ছে এখানে? অপরিচিত মিহি নারী কণ্ঠের করা প্রশ্নে কেবিনের প্রত্যেকে ঘুরে তাকালো। ভদ্র মহিলা এগিয়ে গিয়ে বললেন, এত কান্নাকাটি কিসের এখানে? আলো কিছুক্ষণ আগে এসেছে, তাই জানে না ভদ্র মহিলাকে। শামিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই শামিন চাপা স্বরে বলল, ডক্টর সুমেধা কবির প্রণমীকে থেরাপি দেবে। কান্না থামে প্রণমীর। প্রেরণা উঠে দাঁড়াতেই ওর হাত ছাড়ে না প্রণব। হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। আপু কে? ডক্টর প্রণব একটু কথা বলবে তোমার সাথে। আমি কারোর সাথে কথা বলতে চাই না। সামান্য হাসল সুমেধা। কাঠিন্যতা সরিয়ে কণ্ঠে আদর ঢেলে বলল, তোমাকে একটা শব্দও বলতে হবে না, তুমি শুধু শুনবে মেয়ে। মির্জা বাড়ির লোকগুলো বেরিয়ে যেতে নিলেই সুমেধা বলল, শুধু পুরুষগুলো বাইরে যান, মহিলারা থাকুন।
আপনাদের আমার প্রয়োজন। ওনার কথায় দাঁড়িয়ে পড়ে প্রেরণা, আলো, এনশিরাহু, এনায়া, শেখা, ঋতু, পরি, মিস জেনি। বুঝতে পারছে না ওরা ডক্টর কি করতে চাইছে। ওই নৃশংসতার পরে এখন প্রণমী যথেষ্ট শক্ত, যথেষ্ট সে মনে করে। শুধুমাত্র আপুর জন্যে হঠকারিতায় খেই হারিয়ে মরতে বসে আপুকে ব্যর্থ প্রমাণ সে করতে চায়নি। তবে এখন প্রণমী আর পারবে না কোনো আলোচনার মধ্যে যেতে। তার কারো থেকে বোধ চাই না, সান্ত্বনা চাই না। সুমেধা বসলেন, বসে সবাইকে বসতে বললেন। শঙ্কায় জবথব হয়ে প্রণমী আপুর কোলে মাথা গুজে নেয়। সুমেধা ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বললেন সকলের সাথে। হসপিটাল নিয়ে কথা বললেন, প্রত্যেকের পরিচয় জেনে নিলেন। মোট কথা কক্ষের পরিবেশটাকে পুরোপুরি বাড়ির ড্রয়িং রুম, যেখানে মা চাচিরা মেয়েদের নিয়ে বসে গল্প করে, তেমন করে ফেললেন। তারপর হঠাৎ করেই তিনি তার কাছে ফিরলেন। স্বাভাবিক গলায় প্রণমীকে শুনিয়ে বলে উঠলেন, গত বছর আর এবছর দেশে ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানির হার সবচেয়ে বেশি ছিল বিগত 5 বছরের মধ্যে। সর্বোচ্চ আইন প্রণয়নের পরেও এটা কমেনি। এই কাজগুলো যদি আমরা সৃষ্টিকর্তার দেওয়া অভিশাপ মনে করি, তবে আমি বলতে চাই সব মেয়েদের দোষ কিন্তু অন্ধত্ব নয়। প্রতিটা মেয়ে বিভিন্ন দোষে এসব অভিশাপের শিকার হয়, জানো প্রণমী? প্রণমী কোনো কথা বলে না, চুপচাপ কান চেপে ধরে। সুমেধার ইশারায় প্রেরণা ওর কান থেকে আলতো করে হাতটা সরিয়ে দেয়। প্রণমী আরও মিশে যায় আপুর সাথে। সুমেধা বলেন, সে হিসেবে বলতে গেলে এক বা একাধিকবার বা তার চেয়ে আরও বেশিবার আমরা মেয়েরা বিভিন্ন দোষে এসবের শিকার হই, এবং এই পৃথিবীতে খুব কম মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে তার সাথে এমন কিছু ঘটেনি, আমিও না। তবে সেসবের কারণ অন্ধত্ব নয়। সুমেধা সব মহিলা ও মেয়েদের দিকে তাকিয়ে সরাসরি মিস জেনিকে বললেন, এখানে সব থেকে বেশি সিনিয়র হচ্ছেন আপনি, তো বলুন আপনার সাথে ঘটেছে এমন কিছু? মিস জেনি জড়তা কাটিয়ে মাথা নাড়লেন। বলুন বিস্তারিত শুনি। মিস জেনি বলতে লাগলেন, আমি আমার সৎ বাবার দ্বারা বেশ কয়েকবার ফিজিক্যাল অ্যাটেস্টের শিকার হয়েছিলাম ছোটবেলায়। সবার বেশ মন খারাপ হয়। প্রণবীর মনোযোগ স্থির হয়। মিস জেনি এতক্ষণে কেঁদে ফেলেন সে কথা মনে করে। সুমেধা এবার বললেন, সৎ বাবা তো আপনার দোষ ছিল একটা পুরুষের সৎ মেয়ে হওয়া। নিজের মেয়ে হলে তিনি এটা করতেন না হয়তো। এবার সুমেধা আলোর দিকে তাকায়। আপনি মিসেস ইয়াসের মির্জা, আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে? আলো নড়ে চড়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় বলল, ছোটবেলায় এক বড় চাচাতো ভাইয়ের কাছে আব্বু আম্মু টিউশন নিতে দিয়েছিল। ভাইয়া আমাকেই প্রায় কোলে নিয়ে বসতো এবং ফ্রকের নিচ থেকে হাত ঢুকিয়ে আমার বুকে। থেমে যায় আলো। এনশিরাহ মলিন মুখে মায়ের কথা শুনছে। হঠাৎ আলোর গলা কাঁপছে। বলে, তখন বুঝতাম না, কাউকে বুঝে বলতেও পারতাম না। বড় হবার পর বুঝেছি। এখনো মনে পড়লে ট্রমাটাইজ হয়ে যায় আমি। কত অবুঝ ছিলাম। দিনের পর দিন আমার সাথে কি হতো। সুমেধা তৎক্ষণাৎ বলে ওঠে, তো আপনার অপরাধ ছিল আপনি ছোট ছিলেন, বুঝবেন না কিছু, তাই সে এসব করেছে, নয়তো সাহস পেত না। এবার পরি ডক্টর সুমেধাকে নিচে থেকেই বলে উঠল, আমার সাথে তো এমন ঘটনা রিপিট হয়েছে বেশ কয়েকবার। আমাদের অ্যানাটমি প্রফেসর ছিলেন। আমি একটু সুন্দরী হয় ওনার নজর ছিল আমার উপর। মেডিকেলে 3rd ইয়ারের মার্ক আটকে রেখেছিল উনি আমার। আমি ওনার সাথে ফিজিক্যাল ইনভলভ হইনি বলে। তার আগে ওনার কেবিনে বহুবার ওনার হয়রানির শিকার হয়েছি। প্রতিবাদ করতে পারতাম না, ফেল হব তাই। শেষে তো সামিন ভাইয়াকে বলে বিপদ কাটিয়ে উঠতেছি। ডক্টর সুমেধা হেসে বললেন, তো আপনার অপরাধ আপনি সুন্দরী এবং ভীতু ছিলেন দেখতে। এবার সুমেধা ঋতুর দিকে তাকায়। ছেলের দুশ্চিন্তায় অস্থির ঋতু কিছু বলতে পারেন না। ওর হয়ে আলো বলে ওঠে, গায়ের মেয়ে ছিল, ওখানকার চেয়ারম্যানের ছেলে উত্ত্যক্ত করত। চাষার ঘরের মেয়ে বিধায় সাহস হয়নি প্রতিবাদ করার। ওর কাছেই শুনেছি একবার ওকে টেনে দোকানের পেছনে নিয়ে গিয়ে নির্যাতন করতে চেয়েছিল। বেঁচে গিয়েছে। তারপর গরিব বাবা মা বিয়ে দিয়ে দেয়। সুমেধা বলে,
ওনার দোষ ছিল উনি গরিব ঘরের। এবার সুমেধা ইনশিরাহর দিকে তাকায়। ইনশিরাহ নড়ে চড়ে ওঠে। সুমেধা বলে, নাম? জি, এনসিরা বিনতে সামিন। বিয়ে হয়েছে? জি। আচ্ছা, তোমার জীবনে এমন ঘটনা থাকলে বলো। ইনশিরাহ কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে ধীরে ধীরে মুখ খোলে। একবার ট্যুরে মালদ্বীপ গিয়েছিলাম বন্ধুরা সবাই। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা বন্ধুরা সবাই ভাই বোনের মতো থাকতাম, কিন্তু ওখানে গিয়েও পুরো চেঞ্জ হয়ে যায়। আমার সাথে খুব বাজে বিহেভ করে। অবশ্য মার খায় আমার হাতে। এইসব কথা বাড়িতে কাউকে বলিনি আজ অব্দি, নয়তো পাপার দাদা গার্ড দিত। তোমার অপরাধ তুমি সুন্দরী হয়ে ছেলে বন্ধু বানিয়েছিলে। আর কখনো এমন কিছু হয়েছে? ইনশিরাহ মাথা নেড়ে বলে, বহুবার। আমি প্রতিবাদ করেছি সববার। বাহ, বেশ ভালো। এবার প্রেরণার দিকে তাকায় সুমেধা। আপনার সাথে ঘটেছে এমন কিছু? ঢোক গেলে প্রেরণা। মাথা নাড়ে চুপচাপ। সুমেধা বলে, বলুন শুনি, বিস্তারিত বলবেন। খানিক সময় বোনের মুখের দিকে চেয়ে রয় প্রেরণা। প্রণবীও যেন খুবই মনোযোগী হলো আপুর জীবনের ঘটনা শুনতে। প্রেরণা বলতে থাকে, মস্কোতে থাকাকালীন মম ড্যাডির মৃত্যুর পরে একটা অরফানেজে ছিলাম আমরা 3 ভাই বোন। আমার 14 বছর বয়স তখন। কর্তৃপক্ষকে না জানিয়ে লুকিয়ে এক জায়গায় বেবি সিটিং করতাম বাড়তি কিছু টাকার জন্য। যে বাড়িতে যেতাম সে বাড়ির কর্তা একদিন তার মিস্ট্রেসের অনুপস্থিতিতে আমাকে জোরাজুরি করলেন। আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বললেন উনি আমার ভার্জিনিটি দেখতে চায়। আমি কপাল গুনে বেঁচে ফিরে আসি সেদিন। একটা লম্বা শ্বাস ফেলল সুমেধা। তো আপনার দোষ, আপনি অসহায় এবং এতিম ছিলেন। ইনায়া আর শেহার দিকে তাকিয়ে সুমেধা বলে, তোমরাও বলো শুনি। শেহা সাহস করলো, বলে উঠল, ইনশিরা আপুর মতো আমারও সেম ব্যাপার। এক বন্ধু, ওর সাথে আমি ফ্রেন্ডলি ছিলাম। ও আমাকে ইজি গোয়িং ভেবে নিয়ে একদিন ফাঁকা ক্লাসরুমে। থেমে যায় শেহা, আর কিছু বলতে পারল না। ইনায়া এমনিতেই নরম মনের, সে বলতে গিয়েই কেঁদে ওঠে। আর আমার সাথে তো বারবার হয়, সব সময় হয়। আমার স্বাস্থ্য একটু ভারী বিধায় লোকজন তো চোখ দিয়ে গিলে খায় আমার মাংস। পরিস্থিতি গুমোট। সুমেধা আর চোখে প্রণমীকে দেখে, সবাই ওকে দেখে। মেয়েটা এতক্ষণে বেশ মনোযোগী শ্রোতা। উঠে বসে চুপচাপ শোনে সবার কথা। এবার সুমেধা বলল, তো আপনাদের সকলের দোষ জানলাম। কেউ সুন্দরী, কেউ অন্ধ, কেউ অবুঝ, কেউ গরিব, কেউ ভীতু, কেউ অসহায়, কেউ ফ্রেন্ডলি ছিলেন বলে জানোয়ারগুলো সুযোগ নিত অথবা হামলে পড়তো। আমার দোষ শুনবেন? আমি কারো ওয়াইফ ছিলাম। পরিবেশ থমথমে। সুমেধা বলতে থাকে, আমার দোষ ছিল আমি বউ, তাই ঝাঁপিয়ে পড়তো আমার ওপর। এটুকু বলেই সুমেধা চুপ। পরপর কণ্ঠে গম্ভীরতা এনে প্রণমীকে বলে উঠল, আইরনি বাদ দিই প্রণমী, এগুলো আমাদের দোষ নয়, এগুলো আমাদের পরিস্থিতি। এবং ওরা অন্যায় করে আমাদের সাথে, যার কোনো জাস্টিফিকেশন হয় না। অন্যায় মানে অন্যায়। আমাদের কোনো অধিকার নেই নিজেকে নিয়ে আফসোস করার, নিজের মাথায় এই কথাটা গাঁথার আজ আমি এমন হলে এটা আমার সাথে ঘটতো না, কিংবা নিজেকে দোষারোপ করার, কিংবা নিজেকে শেষ করার। এতে অন্যায়টাকে জাস্টিফাই করা হয়। আমাকে যদি কেউ রেপ করে সেটা শুধুমাত্র অন্যায়। ধর্ষক অপরাধী, আমি ভিকটিম। ধর্ষক পাবে ঘৃণা, আমি চাইব বিচার। কেউ তোমার শরীর ছুলে সেটা ভেবে নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মিয়ে যদি শেষ হতেই হয়, তবে তো এই বাংলাদেশে মেয়েই থাকবে না জীবিত। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশের অর্ধেক মেয়ে তবে অপবিত্র, কারণ কখনো না কখনো কেউ না কেউ ব্যাটাচের শিকার হয়েছেই। একটু থামে সুমেধা, পরপর বলে, কথা পারাবো না প্রণমী। তোমার বোন বলেছে তোমার পাস্ট হিস্ট্রি আছে, কিন্তু আমি দেখছি তুমি একটা নারী। একটা বিবেচনা দিলাম তোমায়। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা প্রতিদিন বহু মেয়ের সাথে হয়। এখন তুমি তোমার সাথে হওয়া অন্যায়টাকে কলঙ্ক ভেবে নিয়ে গুমড়ে গুমড়ে মরে বাকি মেয়েদের উৎসাহ দেবে তীব্র গ্লানি নিয়ে মরতে, নাকি সাহসী হয়ে বিচার চাইবে? প্রণমী কথা বলে না, নিস্তেজ হয়ে বসে থেকে সুমেধার কথা শোনে। সুমেধা উঠে গিয়ে প্রণমীর গালে একটা হাত রাখে, নরম গলায় বলে, মা,
এগুলো আমি আটকাতে পারবো না, তবে আমরা বাচ্চার অনেক উপায় বের করতে পারি, বাকি মেয়েদের শেখাতে পারি। জবাব দেয় না প্রণমী। সুমেধা সকলকে চোখের ইশারা দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, পানি খাবে প্রণমী? দুপাশে মাথা নাড়ায় প্রণ। সুমেধা বলে, খুব বুঝদার লাগছে এখন তোমাকে, অথচ আমার কাছে তোমার নামে কত বদনাম করা হলো। তুমি নাকি অবুঝ, তোমার স্বামী জেলে, আইন হাতে তুলে নিয়েছে, শাস্তি পাবে তাই। কিন্তু তার আগে তো ওই জানোয়ারটার বিচার শেষ হতে হবে। কাল গিয়ে তুমি দ্রুত বয়ান দেবে, যেটা করতে চেয়েছিল তার বিচার পেতেই হবে তোমায়। স্বামী শব্দটা শুনে এতক্ষণে নির্জীব প্রণমী চমকায়। অকস্মাৎ তীর তীর করে কেঁপে ওঠে চোখের পাতা, সংকোচে গাঢ় হলো শরীর, গিলল ঢোক। আচমকা তার হাত চলে যায় তার গালে, সমস্ত গালে, যেখানে ওই লোকটা চুমু খেয়েছে অগণিত। ঠাই বসে থাকে কিছুক্ষণ, সবাই কৌতূহলী হয়ে ওকে দেখছে। প্রণ ধীরে ধীরে বলে ওঠে, ওনার কি জেল হয়েছে? বোনের মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে থাকে প্রেরণা। ইনশিরাহ জবাব দেয়, কাল শুনানির প্রথম দিন। চোখ বুজে নেয় প্রণমী, আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ কাত হয়ে শুয়ে পড়ে। সুমেধা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই প্রেরণা আর আলো বেরোয়। ঘরের বাইরে আসতেই শামিন, প্রীতম আর ইহান এসে দাঁড়ায়। আলো অবাক হয়ে সুমেধাকে বলে, আপনার থেরাপি শেষ? জি, ওকে যা বোঝানোর বুঝিয়েছি, আপনারা ওকে স্বাভাবিকভাবে কোর্টে নেবেন। আটকে ওঠে প্রেরণা। আলো বলে, এভাবে ওর মানসিক দিকটা? গম্ভীর হয়ে সুমেধা আলোকে ধমকায়, মানসিক দিক ফাট? আপনারা সেই জিরো থেকে শুরু করছেন। আমি কি বললাম? কেউ আমাকে রেপ করতে আমার জামা খুললো, সেটা আমার লজ্জায় মরে যাওয়ার বিষয় নয়। আমার সাথে অন্যায় হয়েছে, আমার রাগ থাকবে এবং আমি শক্ত হয়ে বিচার চাইব, এটা সেই বিষয়। আপনাদের মেয়েকে নিয়ে হায় হায় করে প্লিজ ওকে এটা বুঝিয়ে দেবেন না যে মেয়েদের সাথে এমন কিছু হলে তার কলঙ্ক লেগে যায়। উল্টো যেটা উচিত সেটা শেখান। এমন কনজারভেটিভ মাইন্ড নিয়ে থাকবেন না প্লিজ। প্রেরণা আর আলো মাথা নাড়ায়। বুঝেছি ম্যাম। সুমেধা চলে গেলে প্রেরণা আবারও প্রণবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। চুপচাপ শুয়ে আছে মেয়েটা, একটা শান্ত নদীর মতো। ওর দুপাশে বসে আছে ইনশিরাহ, ইনু, শেহা আর মিস জেনি। এতক্ষণে একটু হাঁপ ছাড়ল প্রেরণা, চোখ ঘুরিয়ে দেখল শামিন আর ইহানকে। ত্রস্ত পায়ে এগিয়ে এসে প্রেরণা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল শামিনের কাছে উকিলের কথা। প্রীতম এলো। শামিন বলল ওদের পুরোটা বুঝিয়ে। এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে দেখে প্রেরণা কৃতজ্ঞতায় ভরা দৃষ্টিতে, প্রতিটি মানুষ যেন তাদের 3 ভাই বোনেরই পরিবার। সারাদিনে কিছু না খেয়ে হাত পা কাঁপছে। হঠাৎ মনে পড়ল শুদ্ধের কথা। ছেলেটাকে খাওয়ানো তো দূরে থাক, খোঁজই নেওয়া হয়নি। তাকিয়ে দেখলো দূরে একটা সোফাতে বসে ফোনে গেমস খেলছে চুপচাপ। প্রেরণা ডাকলো ওকে। শুদ্ধ কার ফোন ওটা? জিহান আঙ্কেলের। মৃদু শ্বাস ফেললো প্রেরণা। খিদে পাইনি বাবা? আমি খেয়েছি মাম্মা। কি খেয়েছো? লাজানিয়া। কে খাইয়ে দিল? জিহান আঙ্কেল। প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ইহান দাঁড়িয়ে ছিল তার ঠিক পেছনে। প্রেরণার অমন চমকে ওঠাতে সেও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। কামরার এক কোণে একটা টেবিলে বেশ কিছু খাবারের প্যাকেট। ভারী স্বরে সেগুলো প্রেরণাকে দেখিয়ে বলে, রাত অনেক, সবার জন্য এনেছিলাম, খেয়েছে সবাই। আপনি, মাম্মা, বড় মা আর ইসি বাকি আছেন। ধর্ষণের চেষ্টা করায় স্ত্রীর সামনেই ধর্ষককে 22টা কোপ দিলেন স্বামী। হেফাজতের সাবেক সংসদ সদস্য ইয়াসার মির্জার ভাইপো। একটা লোকাল নিউজ পোর্টালের হেডলাইন। কনস্টেবল ফোনের স্ক্রিনে নিউজটা দেখছে আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছে, যে নির্বিকার হয়ে সেলের মধ্যে তেল চিটচিটে গদিতে বসে আছে। এই সেলে সে একা, পাশেরটাতে কিছু জমি জমা সংক্রান্ত বিরোধের আসামি। গদির এক পাশেই নানা রকমের খাবার, যেগুলো সেভাবেই পড়ে আছে। শ্যামসুন্দর মুখটার কঠিন দৃষ্টি কনস্টেবলের হাতের ফোনে। কনস্টেবল সেলের সামনে দাঁড়িয়েই বলে ওঠে, একেবারে বাঘের বাচ্চার মতন কাম করেছেন ভাই। তবে ভাই এত পরিশ্রম করলেন কেন? 22টা কোপ, মরেও তো নিথর মাথা কাটতেন। ছুরিটা ভোঁতা ছিল,
জবাব দিল ইরফান। কনস্টেবল হাসছে। শালার কপাল ভালো আর কি। ইরফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ ধরেই যেটা চাইছিল সে অকপটে বলে দিল কনস্টেবলকে। আপনি একটা কাজ করবেন আমার? আপনাকে এখান থেকে বের করা বাদে সব করতে পারি, খালি টাকা লাগবে। ইরফান ওর পকেট হাতায়। মনে পড়ে ওয়ালেট আর কার্ড রেখে দেওয়া হয়েছে। চোখ তুলে কনস্টেবলকে বলে, টাকা কাল পাবেন আমার পাপা এলে। আচ্ছা বলেন কি কাজ? একটা ফোন করব। অচেনা নাম্বার দেখে ধরবে না ভেবেও কলটা ধরলো ইহান। এক এক করে যখন হসপিটাল থেকে মির্জা বাড়ির লোকগুলো বেরোচ্ছিল ঠিক তখন হসপিটালে প্রণবীর সাথে থাকবে প্রেরণা। কেবিনে গিয়ে বসে আছে সে। ফোনটা কানে চেপে ধরে ইহান দাঁড়িয়ে পড়ল যখন ঋতুও দাঁড়ায়। ওপাশ থেকে ইরফানের নিরুদ্বেগ কণ্ঠস্বর, দাদান আমি। তুই? দাদান এক কনস্টেবলের নাম্বার। কি করছিস? খেয়েছিস? ঋতু কিছু একটা আঁচ করে বড় ছেলের দিকে এগিয়ে যায়। ওপাশ থেকে ইরফানের কণ্ঠস্বর, মাম্মা আছে, ঠিক আছে, তুই রাখ, রেস্ট নে। আর ও থামলো খানিক ইরফান, পরপর বলল, সত্যি ঠিক আছে? আছে, ঠিক আছে। একটু গলা শুনবো। হাঁপ ছাড়ল ইহান, অনীহা প্রকাশ পাই কণ্ঠে। ভাই তুই ঘুমা। দাদান প্লিজ। ঋতু বড় ছেলের দিকে দৃষ্টি মেলে ফিসফিসিয়ে বলল, কি চাইছেন? ফোনের স্পিকার চেপে ধরে ইহান লম্বা শ্বাস ফেলে বলে, বউয়ের গলা শুনবে, ঠিক আছে কি না যাচাই করছে। ঋতু নির্লিপ্ত হয়ে চেয়ে রয় মিনিট খানেক, তারপর নিস্পৃহ ভাব নিয়ে বড় ছেলেকে বলে, কি চাইছে? মাম্মা কি বলছো? নিয়ে যা। পুনর্বার বলাতেই ইহান ফোনটা কান থেকে নামিয়ে এগিয়ে চলল কেবিনের কাছে। দরজার সম্মুখে গিয়ে দাঁড়াতেই প্রেরণা উঠে দাঁড়ায়। এ কি, আপনারা এখনো যাননি? কত রাত হলো যে। আসতে পারি? জি অবশ্যই। ইহান এগিয়ে যায়, চোখ রাখে প্রণবীর দিকে। বেডে বসে আছে চুপচাপ। ইহান নম্র কণ্ঠে ডাকলো, প্রণবী। ফোনের ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ইরফান, যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না সে। প্রণবী ইহানের কণ্ঠে নড়ে চড়ে বসলো, চোখের পাতা কাঁপলো। শ্বাস ফেলে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, জি। খাবে কিছু? লাইক চকোলেট, সাম সুইটস? প্রেরণা দেখছে ইহানকে। তার ভাই বোনদের প্রতি এই বাড়তি যত্ন কিংবা আন্তরিকতা, অমন শক্তপোক্ত শরীরে এই কোমলতা, এই শুদ্ধতা, অমন ভারী কণ্ঠে এত নম্রতা, হঠাৎ হঠাৎ যখন তাকে কারো কথা মনে করিয়ে দেয়, তীব্র গ্লানিতে মাটিতে মিশে যায় প্রেরণা। চোখ নামিয়ে হাঁসফাঁস করে ওঠে সে। দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রণবী মাথা ঝাঁকায়, কিছু খাবে না। ইহান আবারও বলে, কেন ভাইয়া, তুমি তো পছন্দ করো। ইচ্ছে নেই ভাইয়া। ইরফান শুনল সমিষ্ট কম্পিত স্বর, তো চোখ বুজে শ্বাস নেয়, লম্বা একটা শ্বাস। ইহান বলল, আচ্ছা আমি যাই। হ্যাঁ ভাইয়া শুনুন। সেকেন্ড যেতেই ইহানকে ডেকে উঠল সে। পা থামলো ইহানের। প্রেরণাও মনোযোগী হলো। প্রণবী বলল, ওনার কি অনেক বছরে জেল হবে? ইরফানের মুখটাতে সারাটা দিন পরে এই এতক্ষণে ছেয়ে যায় খুটখুটে নিকোষ কালো অন্ধকার। পা মাথা অসহায় বোধ করলো আচানক। বড় বড় শ্বাস ফেলে সে। ইহান প্রেরণা কেউই জবাব না দেওয়ায় প্রণবী গুটিয়ে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ একটা ফাঁকা ঢোক গিলে বলল, ভাইয়া। হ্যাঁ প্রণবী। সময় নিচ্ছে প্রণবী। ওর ছটফটানি দেখে ইহান এগিয়ে যায়। কিছু বলতে চাও? বলতে চাও বলো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে প্রণবীর। হাত দিয়ে অলগোছে মুছে নিয়ে বলল, কনফেশন দিতে চাই। ওনাকে তো সামনাসামনি বলতে সুযোগ পাবো না। আসলে ওই দিন ভুল ভেবে আমি ভেবেছি ওটা উনি। একই পারফিউমের ঘ্রাণ। কলে ভাইয়াকে বলেছি ওনার কথা। ভাইয়া এলো, ওনাকে মারলো। আসলে আসলে প্রণবীর কথা এলোমেলো, কণ্ঠে অসহ্যকর কিছু এসে গেড়ে বসেছে। বলতে দিচ্ছে না তাকে। ইহান প্রেরণা একে অপরের দিকে তাকায়। তারপর ইহান প্রণবীকে বলে, শান্ত হও, তোমার কোনো দোষ নেই প্রণবী। ভুল হতেই পারে, আমরা সবাই ভুল করি। উনি এসেছিল তালাক দেবে না আমায়, সেটা জানাতে। আমার তরফ থেকে শুক্রিয়া বলে দিবেন। শুক্রিয়া যে উনি এসেছিলেন, আমায় বাঁচিয়েছিলেন।
বলেই ঝরঝর করে কেঁদে দিল প্রণমী। প্রেরণা আগলাই বোনকে, আপুকে জড়িয়ে ধরে কাঁদে সে। যেমনই হোক লোকটা, তাকে ঘিরে প্রণমীর অনুভূতি প্রশ্নবিদ্ধই থাকুক না কেন, তবুও তো উনি এসেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। একসময় যে এসেছিলেন হিংস্রতা নিয়ে, তার সেই হাত দুটোই সেদিন নিদারুণ স্বচ্ছতায় ঢেকেছিল প্রণমীর লজ্জা। দুটো হাতের মধ্যে বিস্তর ফারাক, তাকে ভুল বুঝেছে অবচেতন মনে। এই গ্লানি নিয়ে প্রণমী থাকতে পারছিল না। ইহানের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল, নম্র কণ্ঠে বলল, যাকে ঘিরে তোমার এই কনফেশন, তুমি তাকেই বলো। যদি দেখা হয়, কথা হয়, আসছি। প্রেরণাকে বলে বেরিয়ে যায় ইহান। ফোনটাকে শক্ত করে হাতে ধরে রেখেছে। ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা চুপচাপ শুধু শ্বাস ফেলছিল। কলটা কেটে ফোনটা দিয়ে দেয় কনস্টেবলকে। বসে পড়ে থাকে নিষ্প্রভ হয়ে দীর্ঘ সময়। যোজন যোজন দূরে থাকা মেয়েটিকে মনে মনেই বলে, তুমি এমনভাবে আমার কথা জানতে চাও, আমি চাইনি, কখনো চাইনি। ঘুমিয়ে পড়তে হবে দ্রুত, আগামীকাল ছুটতে হবে কোর্টের চত্বরে। অবশ্য ঘুম তো আসবে না, শুধু চেষ্টা করে যাবে। দোতলায় উঠতে উঠতে ইয়াসার মির্জার নাম্বারে একটা কল এলো, অচেনা নাম্বার। ঘড়ির দিকে তাকায় শামিন। রাত 2টো প্রায়। হসপিটাল থেকে ফিরে সবাই যে যার ঘরের দৌড় লাগিয়েছে। কলটা রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে অচেনা কোনো কণ্ঠস্বর ভেসে এলো, সালাম আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চিনবেন না, বহু পুরনো শুভাকাঙ্ক্ষী। ফোন দিয়েছি একটা কথা জানতে। কি কথা? আচ্ছা বলেন তো, দেশের অর্ধেক রং তামাশা খবর কেন আপনাদের বাড়ি থেকে হয়? মানে আর কি, আপনাদের বাড়িটাই তো সিনেমা, আর আপনার পরিবারের লোকজন। কখনো আপনার মেয়ে আপনার জামাইয়ের কটে জুড়িয়ে দেয় আগুন লাগিয়ে, কখনো আপনার জামাই ট্রান্সফার খায় বিনা দোষে, আবার বন্দরবান গিয়ে নেতার সাথে ঝামেলা বাঁধিয়ে রোজ খবরে আসে। আবার কখনো আপনার ছেলে বাড়িতে মেয়ে তুলে নিয়ে আসে, রিহাব যায়, আবার যায় জেলে। মানে কি আর বলবো। চুপচাপ শুনল শামিন। মেজাজ উঁচাতে ইচ্ছে করছে না তার। শীতল গলায় জবাব দিলেন, আপনি যেই হন, আমাদের বাড়ির খোঁজ খবর রাখার পাশাপাশি এই বর্ষার দিনে 2টো করে গাছ লাগাবেন। আমাদের 2 দিন কেটে যাবে, আপনার আনন্দ ফুরিয়ে যাবে, তবে কাজগুলো থেকে যাবে। ধন্যবাদ। কল কেটে শামিন ফোঁস শব্দে শ্বাস ছাড়ে। এই দুর্দিনে শত্রুরা চরম খুশি। উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে কল করছে সকাল থেকে। ঈশির ঘরের বাতি জ্বলছিল তখনও। ভেতর থেকে মেয়েটার গলার আওয়াজ আসছে। শামিন কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে ওকে ডাকলো। মঈনের কল কেটে ঈশি বেরিয়ে আসতেই একটা ধাক্কার মতো খায় শামিন। বহুদিন পরে দেখা মেয়েটার সাথে, মেয়েটা যে সবসময় তার চোখের সামনে থাকতো। আসার পর থেকে কথা হয়নি তোমার সাথে আম্মা। মুইনের কি অবস্থা? পাপাও খুব দুঃখ প্রকাশ করেছে আসতে পারিনি বলে। আমরা বুঝি ও কি ওখানে ঝামেলা করছে কারোর সাথে? পাপাও তো নিজের কাজ করছে। হাঁপ ছাড়ল শামিন। একসময় অসীম সাহস তার বুকেও ছিল, যখন সে মঈনের বয়সী ছিল। ওকে দোষ দিয়ে লাভ নেই। আর কিছু বলবে পাপা? শামিন মেয়ের মুখপানে চেয়ে থাকে মিনিট খানেক, পর পর মাথা নাড়ায়। ঈশি চলে যাওয়ার পরে ওর ঘরের দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শামিন। বিয়ে দিলে মেয়েগুলোর সাথে দূরত্ব বেড়ে যায় বাবাদের। একটু আদর করাতেও যে অস্বস্তি সংকোচ হবে বুঝতে পারেনি। ভীষণ বেদনাদায়ক এই বাস্তবতা। ইরফান মির্জার কেসের শুনানির প্রথম দিন। কোর্টের বাইরে বিশাল মিছিল ঠেলে গাড়িগুলো এগোতে পারছিল না। ডিফেন্স প্রসিকিউটর উজ্জ্বল মাহমুদকে নেমে যেতে হলো গেটের সামনেই। এই সুযোগটা লুফে নিল লোকাল সাংবাদিকেরা। তাকে পাকড়াও করে জানতে চাইল। উজ্জ্বল জবাব না দিয়ে এগোতে লাগলো। সে কি মনে করছে সে তো জ্যোতিষ নয়? সে পরিশ্রমে বিশ্বাসী, চেষ্টা করবে সর্বোচ্চ। তরুণ এই উকিল একতরিতে কেস জিতে চায়। সে কি করে এমন একটি কেস হাতে নিল যেখানে আসামিকে ছাড়ানোর কোনো সুযোগ নেই? এটা বেশ অবাক করার বিষয়। ওদের কৌতূহল নিয়ে মাথা না ঘামিয়ে কোর্টের 22 গজ এরিয়ায় চলে যায় উজ্জ্বল প্রসিকিউশন টিমের কাছে। জানতে চাই সব ঠিক কিনা। শুনানির শুরুতেই আদালতে উজ্জ্বল মাহমুদ পেশ করে কিছু কাগজপত্র, যেগুলো ল্যাব থেকে এসেছে। 2 জন জজ কাগজগুলো দেখলেন, জানতে চাইলেন কেসের সাথে কাগজগুলোর সম্পৃক্ততা ঠিক কি।
ওগুলো এই কেসের অন্যতম প্রধান সাক্ষীর ডিএনএ রিপোর্ট, যার স্যাম্পল আমরা রাদীপ খানের নখ থেকে সংগ্রহ করেছি, যার বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আক্রমণের সময় ভিকটিমের হাতে নখ বসিয়েছিল সে। ইরফান গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়েছিল শুধু। শুনানি শুরু হবার সাথে সাথেই সে স্বীকার করে নিয়েছে তার দোষ। উজ্জ্বল মাহমুদ চেষ্টা করছে কেসটাকে খানিকটা ঢিলে করতে। মির্জা বাড়ির লোকজন বিরস মুখে বসে আছে। আদালত কক্ষ এত রাজ্যের মানুষের চাপে গুমোট হয়ে উঠেছে। জজরা কাগজপত্র দেখতে এবং দুপক্ষের উকিলের সাথে নিচু গলায় কিছু একটা আলাপ করতে ব্যস্ত। ইনশিরাহর গা গুলোচ্ছে এই গুমোট পরিবেশে। এত লোকের চাপাচাপি, গুঞ্জন আর গা গোলানো, নানা রকমের পারফিউমের ঘ্রাণে হঠাৎ বমি ভাব হতে ইলহাম মির্জা ওকে ধরে ফেললেন। আম্মা ঠিক আছিস? কপালে হাত চেপে রেখেছে ইনশিরাহ। জানি না মেজো বাবা, গা গুলোচ্ছে এই গরমে। কত করে বললাম আসিস না, বাড়িতে যাবি? ইনশিরাহ মাথা নেড়ে ভাইয়ের দিকে তাকায়, যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ভাইকে ফেলে সে যাবে না এখান থেকে। খানিক বাদে নিজের প্রসিকিউশন টিমের সাথে আলোচনা শেষে উজ্জ্বল মাহমুদ সিনিয়র ও জুনিয়র জজকে বলল, আমি বয়ানের জন্য মিসেস প্রণমীকে আনতে চাচ্ছি, আপনি অনুমতি দিন। মুহূর্তেই হাঁসফাঁস করে ওঠে ইরফান। সবেগে ঘাড় গড়িয়ে সম্মুখে সারিতে বসে থাকা পরিবারের দিকে তাকায়। কিছু পলক হতভম্ব হয়ে সবাইকে দেখে আর ধৈর্য ধারণ করতে পারল না। উজ্জ্বলের ওপরেই চেঁচিয়ে উঠল, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? ওকে কেন আনবেন এই পরিবেশে? কারণ সে সাক্ষ্য দেবে। সাক্ষ্য ফর হোয়াট? আর ইউ ইনসেইন? মেয়েটা অসুস্থ। সামান্য হাসলো উজ্জ্বল, বলল, উনি সুস্থ। উনি ওনার ভাইয়ের সাথে আদালত চত্বরেই উপস্থিত আছেন, আমরা ডাকলেই উনি আসবে। দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় ইরফান। ভীষণ ক্রোধে ফাটছিল সে। কি জিজ্ঞেস করবেন ওকে? হোয়াট ননসেন্স ইজ দিস? উজ্জ্বল এবার হতাশ। এমন পাগল হলে তো কেস ঢিলে করা যাবে না, এটা পাগলেও বোঝে। তবে ইরফান মির্জাকে স্টাডি করে বুঝেছে যে গত রাতে এই পাগলের থেকে কম নয়। সিনিয়র জজ ইরফানকে ধমকালেন, ইউ প্লিজ বিহেভ ইয়োরসেলফ। তখন সরাসরি উকিল ফোরন কাটেন। ইরফান থামেন না। Go to hell with your আচরণ and stop this nonsense. ও অসুস্থ, ও বলবে ওর সাথে কি হয়েছিল, বর্ণনা করবে। শুনতে চাই না আমি, শোনার দরকার নেই আপনাদেরও। আমি আমার দোষ স্বীকার করেছি, শাস্তি জরিমানা যা দেওয়ার দিন। রাগে কাঁপছে শক্তপোক্ত শরীর, কঠিন চোয়াল। পাপা বড় বাবাকে এমন একটা বোধহীন উকিল ঠিক করার জন্যে কিছু বলল না, চেঁচালো ইহানের উপর। কেমন কমন সেন্স নেই উকিল ধরছো তোমরা? সবাই বোধ হারিয়েছ। হেসে ওঠে উজ্জ্বল মাহমুদ। স্বভাবত ভীষণ ঠান্ডা মাথার মানুষ সে। ঠান্ডা গলায় কনস্টেবলকে বলল, মিসেস প্রণমীকে ডেকে আনুন 102 নম্বর কক্ষ থেকে। কাঠগড়ার রেলিং ধরে চেঁচিয়ে ওঠে ইরফান, ওকে যদি উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করেছেন না, আপনি আমার হাতে এখানে মার খাবেন, কসম। এবারও জবাবে হাসে উজ্জ্বল। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ও যদি কাঁদে না, এখানেই তামাশা করার জন্য আপনার পুরো টিমকে পেটাবো আমি, মাইন্ড ইট। আদালতে উপস্থিত আমজনতা হাসতে থাকে। আসামি নিজের উকিলের ওপর খেপেছে তাই। শামীম চেঁচিয়ে ওঠে, ইরফান বিহেভ ইয়োরসেলফ। ইহান, ইলহাম, ইসমাম তাকিয়ে থাকে হতাশ দৃষ্টিতে। এই ছেলে এত অবুঝ কেন? আদালত দেখছে উজ্জ্বল মাহমুদের ধৈর্য, যে কিনা নিজেরাই মক্কেলের ক্রোধের শিকার। হেসে ইরফানকে বলছে, ইরফান মির্জা, দেশবাসী জেনে গিয়েছে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন আপাতত এত জাহির করবার প্রয়োজন নেই এই আদালতে। আল্লাহ চাইলে ভবিষ্যতে পারবেন। আপাতত আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কথাটা শুনে আবারও হেসে ওঠে আমজনতা। ইরফান রাগী চোখে তাকিয়ে থাকে উজ্জ্বলের দিকে। এর মাঝে কক্ষের দরজায় কনস্টেবলের পিছু পিছু এসে দাঁড়ায় প্রণমী। প্রীতমের হাত ধরে আছে সে। কক্ষের গুঞ্জন কমে আসে। সকলে ঘাড় ঘুরিয়ে দেখে মেয়েটাকে। ইরফানের চঞ্চল এলোমেলো দৃষ্টি এতক্ষণে গিয়ে স্থির হয় তার অ্যাক্সিডেন্টাল বউয়ের মুখবিবরে। নিমেষেই বুকটা তীব্র দহনে পুড়ে যেতে চাইল।
যখন ওর দৃষ্টি নামলো প্রণমীর ব্যান্ডেজ করা আঙ্গুলে। মনে পড়ে গেল সেদিন কতটা উন্মাদনা ছিল মেয়েটার মধ্যে। ওকে জড়িয়ে ধরে দমিয়ে রাখতে পারছিল না। জিদ্দি প্রণমী ছটফট করছিল, আমাকে ছাড়ুন তো। ওকে থামাতেই প্রীতম এসে এক চড় মারতেই মেয়েটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল ইরফানের বুকে। সেই দেখেছিল আর এই দেখছে। এখন কোনো উন্মাদনা নেই, কেমন শান্ত নদীর মতো। এক সমুদ্র স্নিগ্ধতা এসে জড়ো হয়েছে ওই গোল মুখে। গায়ে একটা সাদা রঙের চুড়িদার সেট। প্রীতমের হাত ধরে চুপচাপ গিয়ে দাঁড়ালো সম্মুখে, একেবারে চুপচাপ। চেহারায় নেই কোনো ভাব। ইরফান অনিমেষ চেয়ে রইল তার বিরক্তিবতীর মুখপানে। উজ্জ্বল মাহবুব তৎপর হলো। আপনার নাম প্রণমী? জি। ঠান্ডা স্বর প্রণমীর গলায়, কাঁপছিল না মোটেও। আপনাকে এখানে কি জন্য আনা হয়েছে জানেন? মৃদু শ্বাস ফেললো প্রণব। জি, যা জানতে চান প্রশ্ন করুন। মেয়েটি অন্ধ। সম্মুখে দেখে ওখানে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় গুঞ্জন কেসের ফলাফল নিয়ে। ঠিক এটাই উজ্জ্বল চাই। তার ভাষায় সিম্প্যাথি ইজ এভরিথিং। হাসি মুখে সে প্রণমীকে বলে, যা জানতে চাইবো তাই বলবেন। সত্যি বলবেন নাকি মিথ্যে বলবেন? সত্যি বলবো। আবার নিজের স্বামীকে বাঁচাতে মিথ্যে বানিয়ে বলবেন না তো? মজা করলো উজ্জ্বল। আচানক চমকে ওঠে প্রণমী। এতক্ষণের নির্লিপ্ততা সরে গিয়ে অস্বস্তি এসে ভর করলো সুশ্রী মুখটাতে। থেমে গেল কক্ষের গুঞ্জন। প্রণমী হাঁসফাঁস করে উঠে বলল, প্রথমত উনি আমার স্বামী নন, দ্বিতীয়ত আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমি জানি না কোনো মেয়ে এসব নিয়ে মিথ্যাচার করতে পারে কিনা। মানুষগুলো ভীষণ কৌতূহলী হয়ে ওকে দেখছে। ইরফানের দৃষ্টি সরলই না মেয়েটার মুখ থেকে। উজ্জ্বল হাসলেন। উনি আপনার স্বামী না, কিন্তু এই কাগজ তো তা বলছে না। নিউ মার্কেটের কাজী অফিস থেকে সংগ্রহ করেছি। বিয়ে রেজিস্ট্রি হয়েছে গত মার্চে। মির্জাবাড়ির মানুষগুলোর মুখ থমথমে। ঈশির হঠাৎ মাথা ঘোরে। ইহান উদ্বিগ্ন ভীষণ। কিরে? কিছু না, শুনতে দাও। ফিসফিসিয়ে বলে ইনশিরাহ। উজ্জ্বলের কথায় প্রণমী আইঢাই করে উঠল। কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলল, আসলে আমাদের তালাকের কথা চলছে। ও আই সি। যাই হোক, কৌতূহলী হয়ে জানতে চাইলাম, মাফ করবেন মাই লর্ড। তো এবার প্রণমী বলুন তো সেদিনের কাহিনী, আমরা সবাই শুনতে চাচ্ছি। ইরফান দুপাশে মাথা নাড়ে। কেমন কাঁপছিল ওর গলা। ও ভয় পাচ্ছে। প্রণব, ইটস ওকে, ডোন্ট গিভ অ্যাটেনশন টু হিম। ওই লোকটার মৃদুস্বর কানে যেতেই প্রণমী কাঁপল। এই কাঁপন এক অজানা অস্বস্তির দুর্বোধ্য প্রণমীর কাছে। তবে সে শুনল না ইরফানের কথা। ভীষণ নিরুদ্বেগ তার কণ্ঠস্বর। গোটা ঘর ময় পায়চারি করছে সেহা। দুশ্চিন্তার শরীর কাঁপছে সবেগে। কিন্তু সে যেতে পারছে না। মামারা আর বড় দাদান গিয়েছে কোর্টে। সে যেতে চেয়েছিল, মামারা রাজি হয়নি। মামিদেরও যেতে বারণ করে দিয়েছে। তবে ঈশি আপু গিয়েছে। এখন কাউকে কল করা যাবে না, তাই কল করলেও না সেহা। ওড়নার কোণ কচলাতে কচলাতে ছুটছে ঘরময়। তসবিহর মতো পাঠ করছে, যাই হোক, শুধু মানুষটার ভালো হোক, সব সময় ভালো হোক। ওর ছটফটানি থামিয়ে হঠাৎ কল আসে ইহানের। সেহার হাত কাঁপছে। কোনো মতে কলটা রিসিভ করে কানে ধরতেই উপাস থেকে ইহান বলল, একটু কোর্টে আয়। ওখানে কি অবস্থা দাদান? বিরতি দিয়েছে জজ। নিজেদের মধ্যে আলোচনা করছে, পাবলিক ঝামেলা করছে বাইরে। তুই আয়, ইসির শরীরটা ভালো নেই, ওকে নিয়ে যা। আমরা কেউ মনে হয় না বিকেলে আগে যেতে পারবো। প্রণমী বয়ান দিয়েছে? আয়। সেহা দেরি করলো না। ছুটে গিয়ে ঘর থেকে পার্সটা নিয়ে বেরিয়ে পড়ল। মামিরা পেছন থেকে ডাকলেও শুনল না। আদালত চত্বরে মানুষ উপচে পড়ছে। সবই প্রতিবন্ধী স্টুডেন্ট মিছিল তুলছে। এই বিচার অন্যায্য। পুলিশ বহুত সংবেদনশীলতার সহিত সামলাচ্ছে তাদের। ভিড় ঠেলে সেহা এগিয়ে গেল চত্বরের ভেতরে। এখানটা বেশ নিরিবিলি। ওখানেই দাঁড়াই সে। বড় দাদা দাঁড়াতে বলেছে এখানটায়। হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখলো শান্ত কল দিয়েছে। কলটা রিসিভ করতেই উপাস থেকে শান্ত বলল, বাবা, বড় দাদান বলেছে এখন বিরতি দিয়েছে জজ, দুপুর 1:30টায় শুরু হবে শুনানি।
একটু থেমে আমতা আমতা করছিল শান্ত। মেয়ে তার প্রতি ক্ষেপে যাবে, তবুও বড় সাহস সঞ্চয় করে বলল। ভীষণ আশ্চর্য হয় সেহা, কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে, বাবা, রাগী মির্জার এই সময়ে তুমি এসব বলছো? তুমি কাল থেকে গেলে সব। হুট করে কল কেটে দিল সেহা। তার গা কাঁপছে রীতিমতো বাবার ওপর রাগে। রোজ রোজ অসুস্থ হয় বাবা। হঠাৎ চেয়েছে মেয়ের বিয়ে দিতে, মামাদের সাথে আলোচনা করে পাত্রও দেখছে। কোনো কিছুতেই তো আপত্তি করেনি সেহা। বাবা মামাদের ওপরে কথা সে বলবেই না। যেহেতু তার ইচ্ছেকেই আল্লাহ মানলেন না, তাই সেহা চাই অন্তত বড়রা খুশি থাকুক। তারা হ্যাপি থাকলেই সে হ্যাপি। তাই বলে এই পরিস্থিতিতে মাথা ভর্তি রাগী মির্জার জন্য দুশ্চিন্তা নিয়ে পাত্রের মায়ের সাথে আলাপ পারতে হবে? কখনোই না। এটা বাবা কি করে বলল? বিরতি 30 মিনিটের জন্যে। ইরফান আবারও তখন পুলিশ হেফাজতে। এদিকে ওর বাড়ির লোকজন কেউ মুখে দেয়নি কিছু। তারা নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিমে বসে আছে। উজ্জ্বল মাহমুদ সেখানটায় যেতেই শামীম তাড়াহুড়ো গলায় বলল, বাবা, আমাদের ছেলেটা পাগল। ও তোমাকে যা বলেছে রাগ রেখো না প্লিজ। নির্মল হাসলো উজ্জ্বল। আঙ্কেল, ট্রাস্ট মি, আমার কখনো রাগই ওঠে না। এটা আমার একটা অসুখ। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। বাই দ্য ওয়ে, ইহান তাজওয়ার মির্জা কোথায়? আমার মেয়ে অসুস্থ হয়েছে হঠাৎ, ওকে গেটের বাইরে গাড়িতে তুলে দিতে গিয়েছে। আশেপাশে তাকায় উজ্জ্বল। দূরে প্রণবী নির্বিকার চিত্তে বসে আছে। তার দুপাশে প্রীতম এবং ইসমাম। ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে উজ্জ্বল শামীমকে বলল, শি ইজ স্ট্রং, আল্লাহ ব্লেস হার। শামীম আর ইলহাম জবাব দেয় না। উজ্জ্বল বলে, চা খাবেন আপনারা? আসলে আমি ঘন্টায় ঘন্টায় চা খাই, নয়তো মাথা ঠিক থাকে না। ছেলের জন্য দুশ্চিন্তা নিয়ে চা খেতে চাইল না ইলহাম শামীম। উজ্জ্বল বলল, ঠিক আছে, তবে আমি খাই গিয়ে। আদালত প্রাঙ্গণের ভেতরে ছোট অনুমোদিত চায়ের দোকান থেকে কাপটা নিয়ে দূরে চলে যায় উজ্জ্বল। গেটের বাইরে বেশ শোরগোল, বাচ্চা বয়সী মেয়েদের মিছিল। দৃষ্টি মেলে সেদিক থেকে হাসে সেই স্মিত। মনের মধ্যে কেসটা নিয়ে আশাবাদী সে। এই কেসটা হাতে নিয়েছে নির্দ্বিধায়। ভীষণ কৌতূহলী হয়ে কেসটার শেষ পর্যন্ত পরিশ্রম করবে সে। চা শেষ হতে না হতেই উজ্জ্বল মাহমুদের ফোন বেজে ওঠে। কেয়ারটেকারের নাম্বার থেকে কল আসছে বাড়ির। নিশ্চয়ই তার দাদু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাই একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল। বাবা মা মরা এতিম উজ্জ্বলকে ছোটবেলা থেকে ঠিক যতটা আদরে বড় করেছে দাদু, এই বৃদ্ধ বয়সী উজ্জ্বলকে জ্বালাতন করে তার দ্বিগুণ পুষিয়ে নিচ্ছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে প্রাক্তন ব্যারিস্টার নিজাম মাহমুদ বলে উঠলেন, কই তুই আহাম্মক? আজই কোর্টে। তুমি খেয়েছো? না, তুই আয়। সময় হবে না দাদু। তা কেন হবে? বাল নিয়ে পড়লি, বারণ করলাম তাও। এখন খুনি সন্ত্রাসীদের হয়ে কেস করিস? দাদু, একসময় তুমিও এটা করতে, ভুলো না। হেসে ওঠে নিজাম মাহমুদ। উজ্জ্বল বলে, রাখছি, সন্ধ্যায় থাকছি। বিরতির সময় শেষ। দাদুর সাথে কথা বলতে বলতে দ্রুত যখন এগিয়ে যাচ্ছিল উজ্জ্বল, অন্য মনস্কতায় ক্লার্ক অফিসের পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে হঠাৎ ধাক্কা লাগে। অতটা খেয়াল করেনি উজ্জ্বল। মনোযোগ ছিল দাদু ওষুধ খেয়েছে কিনা এই প্রশ্নে। যেতে যেতেই ছোট করে সরি বলে। তারপর ঠিক 5 কদম পেছন থেকে মিহি কিশোরী সুলভ কণ্ঠের ধমকে পা থামে তার। চোখের মাথা খেয়েছেন? উজ্জ্বল চকিতে ঘুরে তাকায়। এতটা সে খেয়াল করেনি। সে ভেবেছে কোনো ছেলের সাথে ধাক্কা লেগেছে হয়তো। সেহা তাকিয়ে আছে তার সামনে। ধবধবে সাদা শার্ট, ফর্মাল প্যান্ট পরা যুবক ছেলেটির মুখের দিকে। মেজাজ তো বাবা গরম করেই রেখেছে। তারপর আবার দাদান কল ধরছে না। ইনশিরাহ আপুকে নিয়ে কোথায় আছে বোঝা যাচ্ছে না। আশেপাশে বুড়ো কাকাদের মতো লোকরা যেতে যেতে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এখন আবার এই উটকো লোক, রাস্তা 5.5 ফিটের। এর তবুও সেহার গায়ে ধাক্কা লাগিয়ে যেতেই হলো। ধাক্কায় চশমা পড়েছে ছিটকে, তুলে নিয়ে চোখে লাগিয়েই কটমট করে তাকিয়ে আছে সে। অস্বস্তি পা মাথা ছেয়ে গেল উজ্জ্বলের। ফেসেছে সে, বুঝে গেল। মৃদু শ্বাস ফেলে এগিয়ে এসে বলল, সরি, আমি খেয়াল করিনি।
রাগ উপচে পড়ছে দু চোখের কোটর থেকে মেয়েটার। উজ্জ্বল ঘাবড়ে গিয়েও শান্ত থাকলো। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে বিষয়টিকে। মেয়েটা খুবই বিব্রত হয়েছে হয়তো। সে নম্র স্বরেই বলল, মনোযোগ ফোনে ছিল আমার। আচমকা নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে সেহা এই অচেনা সুদর্শন যুবকের ওপর চড়াও হলো। হ্যাঁ, মনোযোগ থেকে ফোনে আর চোখ থেকে মেয়েদের গায়ে, সেজন্য 6 ফিটের খালি রাস্তাও ধাক্কা খেতে হয়। ভীষণ রাগে কাঁপছিল মেয়েটা। দৃষ্টি নামাই না উজ্জ্বলের থেকে। বাকরুদ্ধ উজ্জ্বল পিচ্ছি দেখতে মেয়েটার আকস্মিক শব্দ আক্রমণে বিমূঢ় হয়ে বোকা বোকা হয়ে তাকিয়ে থাকে মোটা ফ্রেমের চশমার আড়ালের ভাষা ভাষা চোখ দুটোতে। উজ্জ্বলর গভীর শান্ত চোখ দুটি মেয়েটার মুখবিবর নামিয়ে অস্বস্তিতে গলা খাকারি দেয়। এ ধরনের পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। ভীষণ বিব্রতকর মুহূর্ত। শুধু নিজের স্বচ্ছতা প্রমাণের নিমিত্তে শ্বাস ফেলে ভারিক্কি স্বরে বলল, দুঃখিত, বিষয়টি আপনি 6 দেখলেও ওটা আসলে আমার দিকে থাকা 9। একটু ঘুরে দাঁড়ালে বুঝতে পারবেন। তবে মনে হয় না আপনি আমার কথা বিশ্বাস করার পরিস্থিতিতে আছেন। তবুও বলছি, ভরা আদালত, চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী। আমি বোকামি করেও চাইবো না এতটা ঝুঁকি নিয়ে একটি মেয়েকে ধাক্কা দিয়ে তার চর থাপ্পড় খেতে। কারণ আপনারা নারী শক্তিতে বলিয়ান। আসলে আমার তাড়া ছিল। একটা কেস আছে হাতে, তাই ছুটে ছুটে যাচ্ছিলাম এক প্রকার। সত্যি দুঃখিত মিস।